হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। 27শে এপ্রিল যে কর্মসংস্থানের যে পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেটটা ছিল, সেই প্র্যাকটিস সেটের আমরা আজকে ম্যাথ সলভ করব। আগের ক্লাসটাতে জিকে সলভ করেছি, যারা দেখোনি কর্মসংস্থান বলে প্লেলিস্ট করা আছে, সেখান থেকে তোমরা একবার দেখে নেবে। চলো আজকের ক্লাসটা শুরু করি। ফার্স্ট কোশ্চেন, প্রথমে রুট 625 আছে, তলায় 11, অর্থাৎ এটা আমাদের সলভ করতে হবে। তাহলে রুট 625 বাইরে বেরিয়ে এসে কত হবে? শুধু 25। তলায় কত? তলায় হচ্ছে 11, গণিত 14, এটা রেখে দিলাম। এবার এই রুট 25 আছে, তাহলে বাইরে বেরিয়ে এসে 5 হবে, কারণ 5 5 25 হয়। গণিত ওপরে হচ্ছে কত? 44, আর 196 কতর স্কোয়ার? 14 স্কোয়ার, তাহলে এদিকে তলায় 14। এবার এটা কাটাকুটি করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এই 14 কাটা গেল, 5 দিয়ে কাটা দাও, 5 5 25, আর 11 দিয়ে কাটা দাও, 4 11 44। তাহলে 4 আর 5 পড়ে আছে, তাহলে 4 5 20 হয়ে যাবে আমাদের কিন্তু এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এরপর নেক্সট কোশ্চেন, একটি ছাত্র কোনো একটি সংখ্যাকে 5/3 এর বদলে 4/3 দিয়ে গুণ করলে তার ভুলের শতাংশ কত? মানে গুণ করলো, সে 5/3 এর বদলে 4/3 দিয়ে গুণ করেছে, তাহলে তার ভুল কত? তাহলে একটা আছে কত? 5/3, আর একটা হচ্ছে কত? 4/3। এটাকে এক কাজ করো, এই 3 কেটে দাও। তাহলে সে 5-এর বদলে সে 4 দিয়ে গুণ করেছে, তাহলে সে কতটা ভুল করেছে? তাহলে তাকে 5 দিয়ে গুণ করতে হতো, কিন্তু সে গুণ করেছে 4 দিয়ে, তাহলে সে 1 ভুল করেছে, মানে 1 কম ভুল লিখেছে। এবার ভুলের শতাংশ বের করতে বলেছে, তাহলে কত ভুল লিখেছে সেটাকে উপরে লিখবো। কতর মধ্যে? তাকে 5 লিখতে বলেছিল, কিন্তু সে 4 লিখেছে। এবার ভুলটা আমাদের এইভাবে বের করতে হবে যে রং পার্সেন্ট যদি বের করি, তাহলে ওপরে রং আর তলায় কত? সঠিকটা লিখতে হবে, অর্থাৎ রাইট ইন্টু 100। তাহলে সে 5-এর বদলে সে 4 লিখেছে, তাহলে কত ভুল লিখেছে? 1 লিখেছে, তাহলে এখানে রঙের জায়গায় 1 লিখলাম। এবার কত তাকে লিখতে বলা হয়েছিল? 5-এর বদলে, তাহলে এটা হচ্ছে আমাদের সঠিকটা, তলায় 5। আর পার্সেন্ট যেহেতু আছে বের করতে হবে, তলায় 100 দিয়ে, পাশে 100 দিয়ে গুণ করে দাও। তাহলে এদিকে 5 দিয়ে কাটা দাও, 5 20 100, অর্থাৎ 20% হয়ে যাবে। এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। এরপর কোশ্চেন 28, 4 + 4। প্রথমে আমাদের এই মানটা যখন নির্ণয় করতে হয়, প্রথমে আমাদের গুণের কাজটা করতে হয়, এটা আমরা জানি। তাহলে এখানে প্রথমে ওপরে যেটা আছে সেটাই রেখে দিলাম, যে ওপরে 4 আছে, প্লাস 4 18 72। এখানে এবার এটা কি হবে? মাইনাসে কী হবে? প্লাস হবে। তাহলে 6 আর 8 যোগ করলে কত হবে? 14, তাহলে এখানে হবে -14। তলায় কত? তাহলে এটার সাথে এটা গুণ করি, তাহলে 3 6 18 8, 3 6 18 8, 6 × 12 1 13, 3 6 738, মাইনাস 5 6 30 0, 5 6 30 0, আর এদিকে 4 5 20, 3 23, আর এদিকে হচ্ছে 2 730। তাহলে এবার এখানে আমরা কি করব? এখানে আমরা প্রথমে যোগের কাজটা করব। তাহলে 72 আর 4, তার মধ্যে এই 72 আর 4 যোগ করলে কত হয়? 76। এবার 76 থেকে আবার কি করতে হবে আমাদের? এই 76 থেকে -14 আছে, 14টাকে আমাদের মাইনাস করতে হবে। তাহলে কত হচ্ছে? 62। তাহলে ওপরে 62 আর তলায় কত? 738 থেকে 730 মাইনাস করলে কত হবে? 8 হবে। 2 দিয়ে কাটা দিলে 31, 2 দিয়ে কাটা দিলে 4। তাহলে ওপরে 31, তলায় 4, অর্থাৎ এটাকে 4 7 28, 7 পয়েন্ট কিছু একটা সামথিং যাবে, যেটা একটাই আমাদের অপশান ডিতে আছে। যদি a + b এর 15% সমান a - b এর 25% হয়, তবে a b এর কত শতাংশ? তাহলে a + b এর মানে কি আমরা জানি? গুণ চিহ্ন। 15% উঠে তলায় 100 বসালাম, এটা ইকুয়াল টু কি? a - b এর মানে কি? গুণ চিহ্ন 25%, পার্সেন্ট উঠে তলায় আমরা 100 বসালাম। এখান থেকে আমাদের a এর মান আর b এর মানটা বের করতে হবে। তাহলে সমানের সামনাসামনি কাটাকুটি যায়, এখানে হর আর এই হর কাটাকুটি গেল, অর্থাৎ 100 100 কেটে গেল। 5 দিয়ে কাটা দাও কত? 3, 5 দিয়ে কাটা দাও, 5 5 25। এবার 3-এর সাথে a গুণ করলে কত হবে? 3a প্লাস হচ্ছে কত? 3b, এটা ইকুয়াল টু কত? 5a মাইনাস কত? 5b। তাহলে এদিকে আমাদের এই একদিকে এগুলোকে নিয়ে যাই, তাহলে এদিকে আমাদের বিগুলোকে নিয়ে আসি। তাহলে এখানে 3b আছে, -5bটা সমানের এদিকে গেলে +5b হবে। আর এদিকে আমাদের 5a আছে, +3aটা এদিকে এলে -3a হবে। ঠিক আছে। এবার 5b আর 3b যোগ করলে কত হবে? 8b, এইটা ইকুয়াল টু কত হচ্ছে? 2a।
তাহলে এ বাই বি এটা ইকুয়াল টু কত হবে, তাহলে বি এর সাথে কত 8 গুণ হয়ে আছে, তাহলে 8টা উপরে যাবে। উপরে কেন লিখলাম, কারণ কোনাকুনি আমাদের গুণ করতে হয়, এটা দিয়ে কাটা গেল 4, তলায় কত 1, তাহলে এ এর ভ্যালু আমরা 4 পেলাম, বি এর ভ্যালু 1 পেলাম। এবার বলা আছে এ বি এর কত শতাংশ, তাহলে এটা আমরা এইভাবে কমা যেখানে থাকে সেটা সমান লিখি, এটা মনে রাখবে যে কমা যেখানে থাকবে সেটা আমাদের সমান হবে। তাহলে এ সমান বি এর কত শতাংশ, আমরা কত শতাংশ জানি না, ধরে নিলাম 1 শতাংশ, শতাংশ উঠে তলায় 100 হয়। এবার এর জায়গায় এ মান লেখো, বি এর জায়গায় বি মান লেখো, মানে পরীক্ষা হলে এটা গুলিয়ে যায় যে এ ওপরে লিখবো না বি লিখবো, অত কিছু আমি দেখবো না। এ সমান বি এর কত শতাংশ, তাহলে এ সমান বি এর মানে গুণ চিহ্ন 1 শতাংশ, অর্থাৎ 1 শতাংশটা উঠে তাহলে 100 হলো। এর জায়গায় এর মান লেখো, তাহলে এর মান হচ্ছে 4, এটা ইকুয়াল টু 1 গণিত কত এক্স বাই 100, তাহলে এই 1 গুণ করলে সেই এক্স বাই 100ই হয়ে যাবে। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, 4-এর সাথে 1 গুণ করলে কত হবে 400, তাহলে 400%, এটা হয়ে যাবে আমাদের কিন্তু রাইট অ্যান্সার। কোশ্চেন 30, 2 ও 300 এর মধ্যে কতগুলি এমন সাধারণ সংখ্যা আছে যেগুলি 7 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে 2 থেকে 300-র মধ্যে, মানে প্রথমে তো 7 গণিত 1 যাবেই, এবার কতগুলি সংখ্যা আছে কি করে বের করব। প্রথমে যদি এখানে আমাদের এমন সংখ্যা থাকতো যেটা 7-এর বড় থাকতো, তাহলে 7-এর বড় থাকতো, যেমন এখানে আমি ধরে রাখি যে এখানে আমাদের এই 10 আছে, ঠিক আছে, এই 2-এর জায়গায় এটা সাপোজ ধরে রাখো 10, আর এদিকে আমাদের 300 আছে, যে 10 থেকে 300-র মধ্যে কতগুলি সংখ্যা আছে। তখন আমরা কি করব, প্রথমে 7 দিয়ে এই 10কে ভাগ করব, ভাগ করে ভাগফলটা নেব, তাহলে 7 থেকে 7 ওই ভাগফল আমাদের 1 হচ্ছে, ঠিক আছে। আর এদিকে 7 দিয়ে এটাকে ভাগ করে দেখব, তাহলে এদিকে 4 7 28, শুধু আমরা ভাগফলটা নেব, ভাগশেষ নয়, যে 4 7 28, এদিকে 7 গুণে 14 42, তাহলে এদিকে আমরা ভাগ করে পেলাম কত 42, এই দুটোর ডিফারেন্স অর্থাৎ এই 41, এইটাই হয়ে যাবে কিন্তু 10 থেকে 300-র মধ্যবর্তী সংখ্যা। তো এখানে আমাদের 2 দ্বারা, যেহেতু এই 2 দ্বারা ভাগ করা যাবে না, যেহেতু 7টা বড়, তাহলে এখানে আমরা কি করব, শুধুমাত্র 300 দ্বারা ভাগ করব। তাহলে 300 দ্বারা 7 দিয়ে ভাগ করলে কত পেলাম 42, তাহলে এখানে আমাদের আর এই 2 দ্বারা, প্রথমে তো আমাদের এই 7কে 2 দ্বারা তো হবে না, প্রথমে তো আমাদের এই 1 লাগবেই, অর্থাৎ 7 থেকে 7, এই প্রথমে এই 1 আমরা পাচ্ছি, তাহলে 1 থেকে এই 42 পর্যন্ত, তাহলে এখানে 42 হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরকম যখন সংখ্যা থাকবে, যখন এই 7কে 1, মানে প্রথমে তো 1 দিয়ে গুণ করতেই হবে, সুতরাং আমরা শেষেরটাকে ভাগ করে ভাগফলটা নেব, এই ভাগফলটাই হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। আর এখানে যদি এই 7-এর থেকে বড় সংখ্যা থাকতো, সেটাকে আমরা ভাগ করতাম, ভাগ করে ভাগফল নিতাম, আর এই শেষেরটার ভাগফল নিতাম, এই দুটো ডিফারেন্স হয়ে যেত কতগুলি সংখ্যা থাকবে, ঠিক আছে। এরপর পরবর্তী প্রশ্ন, এক ব্যক্তির বর্তমান বয়স তার 10 বছর আগের বয়সের 150% হলে ওই ব্যক্তির বর্তমান বয়স নির্ণয় করো। তাহলে 10 বছর আগে, তাহলে 10 বছর আগে ধরলাম এক্স বছর ছিল, ঠিক আছে, তাহলে 10 বছর পরে তার বয়স কত হবে, এক্স প্লাস 10 হবে, এটা ক্লিয়ার। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। বলা আছে তার বর্তমান বয়স তার 10 বছর আগের বয়সের 150%, ঠিক আছে। তাহলে 10 বছর আগের বয়সের তার 150%, 150% মানে কত, এই হচ্ছে 150/100, এইটা তার বর্তমান বয়সটা, তাহলে এটাও হয়ে গেল তার বর্তমান বয়স, এটা বর্তমান বয়স, তাহলে এটা ইকুয়াল হলো, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের শর্তানুসারে। 5 দিয়ে কাটা দাও 3, 5 দিয়ে কাটা দাও 2, তাহলে ওপরে কত হচ্ছে, ওপরে হচ্ছে আমাদের 3 গণিত এক্স 3x, আর নিচের 2টা এই কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে এটার সাথে গুণ হয়ে যাবে, তাহলে এদিকে হচ্ছে একবারে 2x প্লাস হচ্ছে কত 20, তাহলে 3x প্লাস 2xটা এদিকে এলে মাইনাস 2x হবে, এটা ইকুয়াল টু 20, তাহলে 3x থেকে 2x মাইনাস করলে একটা x হবে, এটার ভ্যালু আমরা কতকে পেলাম 20 পেলাম। তাহলে 10 বছর আগে আমরা x ধরেছিলাম এটা, ঠিক আছে, যে 10 বছর আগে এর বয়সটা x ধরেছিলাম। তাহলে এখানে আমাদের কী চেয়েছে, বর্তমান বয়স, তাহলে বর্তমান বয়স হচ্ছে আমাদের এইটা, যে 10 বছর পরে সেটাই হবে আমাদের বর্তমান বয়স। মানে এটা এরকম করে যদি বোঝাতাম তাহলে বুঝতে পারতে যে প্রেজেন্ট 10 বছর আগে, 10 বছর আগে এক্স হলে 10 বছর পরে কত হবে, এক্স প্লাস 10, এই এক্সের ভ্যালু কত পেয়েছি 20, 20 প্লাস 10 অর্থাৎ 30, এই প্রশ্নের আমাদের কিন্তু সঠিক অ্যান্সার, যে ওই ব্যক্তির যে বর্তমান বয়স সেটা হবে 30 বছর। যদি এক্স ইকুয়াল টু a+2/3 হয়, তবে 3x - 2 2x + 4, এটা সমীকরণে এর মান কত হবে। মানে আমাদের এক্সের ভ্যালু বলা আছে, তাহলে এখানে আমরা এক্সের জায়গায় এক্সের মান পুট করব। তাহলে এদিকে কত হচ্ছে 3 গণিত এক্স, এক্সের ভ্যালু হচ্ছে কত a+2
বাই 3 মাইনাস 2 এটা ইকুয়াল টু কত 2 ইন্টু এক্সের ভ্যালু কত a প্লাস 2 বাই 3 প্লাস 4। তাহলে এটা এটার ওপর গুণ হয়ে যাবে, ঠিক আছে। যে 3-এর সাথে a গুণ করলে কত হবে 3a প্লাস 3-এর সাথে 2 গুণ করলে কত হবে 6 তলায় 3 মাইনাস 2 এটা ইকুয়াল টু এটার সাথে 2 মানে এই ওপর গুণ হয়ে যাবে 2-এর সাথে a প্লাস 2, তাহলে একটা হবে 2a প্লাস এদিকে 2 দুগুণে 4 এটা বাই 3 এটা ইকুয়াল টু কত 4। তাহলে 3a প্লাস 6 বাই 3। এবার এইটা যেটা আছে প্লাসে আছে, ও এটা আমাদের প্লাস আছে, এটা আমাদের প্লাসে আছে, প্লাসটা এদিকে নিয়ে এলে কী হবে মাইনাস হবে। তাহলে মাইনাস 2a প্লাস 4 বাই 3 এটা ইকুয়াল টু এদিকে আমাদের 4 আছে আর এদিকে মাইনাস 2টা এদিকে নিয়ে এলে প্লাস 2 হয়ে যাবে। তাহলে এদিকে আমাদের 3 হয়ে যাবে, কি এই 3 হয়ে যাবে আমাদের লসাগু। তাহলে এখানে আমাদের 3 এটাকে আমরা লসাগু করলাম আর এটা ইকুয়াল টু তো 4 আর 2 6 হবে। তাহলে এখানে যখন 3 লসাগু তাহলে এখানে 3a প্লাস 6 এদিকে পড়বে, যে 3a প্লাস 6 মাইনাস 2a মানে যেটা আছে সেটাই বসে যাবে, যেহেতু 3 3 সব কেটে যাবে। তাহলে এদিকে মাইনাস 2a মাইনাসে প্লাস সরি এই মাইনাস 2a হলো এই প্লাসে মাইনাসে এখানে কি হবে এটা হবে আমাদের মাইনাস, ঠিক আছে। তাহলে এটা আমাদের মাইনাস হলো, তাহলে মাইনাস 4। তাহলে 3a থেকে 2a যদি মাইনাস করি, 3a থেকে 2a মাইনাস করলে একটা এ পড়ে থাকবে, 6 থেকে 4 মাইনাস করলে কত হবে 2 পড়ে থাকবে, তাহলে প্লাস 2 এটা ইকুয়াল টু কত 3-এর সাথে 6 গুণ করলে কত হবে 18 হবে। তাহলে a ইকুয়াল টু কত হবে 18 প্লাস 2টা এদিকে হবে মাইনাস 2, তাহলে 18 থেকে 2 বাদ দিলে 6 এটা 16 এটাই হয়ে যাবে আমাদের কিন্তু সঠিক অ্যান্সার। ঘন্টায় 54 কিলোমিটার বেগে একটি ট্রেন 270 মিটার লম্বা সেতু অতিক্রম করে 30 সেকেন্ডে, ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে ট্রেনটির দৈর্ঘ্য আমরা x ধরলাম, তাহলে এখানে টোটাল ডিস্ট্যান্স হয়ে যাবে কি টোটাল ডিস্ট্যান্স হয়ে যাবে আমাদের এই দুটো ট্রেন যদি থাকে দুটো ট্রেনের দৈর্ঘ্য যোগফল হয়ে যাবে। যদি একটা ব্রিজ একটা ট্রেন থাকে সেই লম্বা কিছু থাকলে সেই দুটোর যোগফল আমাদের টোটাল ডিস্ট্যান্স হয়ে যাবে। তাহলে এদিকে আমাদের কথা হবে এই x প্লাস 270 এটা হলো টোটাল ডিস্ট্যান্স। এবার এখানে আমাদের গতিবেগ দেওয়া আছে, যে স্পিড দেওয়া আছে কত 54 কিলোমিটার প্রতি ঘন্টা, আর এগুলো আমাদের কি আছে মিটারে আছে, ঠিক আছে। প্রশ্নতেও আমাদের মিটার চেয়েছে আর টাইমটা সেকেন্ডে আছে, তাহলে এটাকে আমরা মিটার পার সেকেন্ড নিয়ে আসি। তাহলে 54 মিটার পার সেকেন্ড আনতে গেলে কী করতে হয় 5/18 দিয়ে আমাদের গুণ করে দিতে হয়। 3×18 54 অর্থাৎ 3×5 15। এবার আমাদের দূরত্ব পেয়েছি গতিবেগ পেয়েছি, টাইম বের করতে পারবো যে টাইম ইকুয়াল টু কি দূরত্ব বাই গতিবেগ। তাহলে x প্লাস 270 বাই স্পিড কত 15 পেলাম, এটা ইকুয়াল টু কত এটা ইকুয়াল টু টাইম, আর টাইম বলা আছে কত 30 সেকেন্ড। তাহলে x প্লাস 270 3×15 45 অর্থাৎ 450। তাহলে x ইকুয়াল টু কত হবে 450 প্লাস 270টা এদিকে মাইনাস 270, তাহলে এদিকে 0 এদিকে 3×5 8 দেখে 3 180, তাহলে 180 মিটার এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। যে ট্রেনটির দৈর্ঘ্য আমরা x মিটার ধরেছিলাম আর x এর ভ্যালু আমরা কত পেলাম 180। এক প্লাস 1/2 1 প্লাস 1/3 এইভাবে আছে। আমরা সুবিধা স্যারের বইয়ের যে সরলীকরণ চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টারে করেছিলাম। প্রথমে আমরা কি করব 2 কে 2 আর 1 3 এই পূর্ণটাকে ভাঙবো, তাহলে এদিকে কত হলো 3/2 কিছু নেই মানে গুণ চিহ্ন, 3 কে 3 আর 1 4/3 গুণ চিহ্ন, 4 কে 4 1 5/4। এইভাবে আমাদের কত দূর চলছে এদিকে আমাদের তলায় 88 কে 88 1 89/88। এবার আমাদের এটার একটা সিরিজ দেখতে হবে যে কোন বরাবর কাটছে, তাহলে এই ওপর আর নিচ কাটছে, ওপর আর নিচ কাটছে, ওপর আর এখানে কিছু তারপরে আছে তাহলে এই নিচ কাটবে। তাহলে এখানে আমাদের এর আগে কিছু নেই মানে কিছু একটা উপরে ছিল, মানে এই ডট ডট করে মানে এর মধ্যে তো আরও সংখ্যা ছিল, তাহলে এই ওপর আর এই নিচ কাটবে। তাহলে এখানে আমাদের যেটা পড়ে থাকবে 89 আর এর তলার 2টা এটা পড়ে থাকবে। তাহলে 89/2 মানে কত 44 দুগুণে 88 অর্থাৎ 44.5, এটাই আমাদের কিন্তু সঠিক অ্যান্সার। কোনো সংখ্যা থেকে তার 40% বিয়োগ করলে বিয়োগফল 300 হবে, মানে কোন সংখ্যা থেকে
তার মানে ওই সংখ্যাটির 40% বিয়োগ করলে বিয়োগফল 300 হবে। তাহলে কোন সংখ্যা থেকে? তাহলে আমরা ধরে নিলাম এক্স সংখ্যা থেকে। তার মানে কি ওই এক্স সংখ্যার 40%, এক্স সংখ্যার 40%, পার্সেন্ট উঠে তলায় কি হয় 100 হয়। 20 দিয়ে কাটা দিলে 2, 20 দিয়ে কাটা দিলে 5। তাহলে এই সংখ্যাটা আমাদের বিয়োগ করতে বলছে, অর্থাৎ 2x/5 এই সংখ্যাটা বিয়োগ করলে বিয়োগফল কত হয় 300। তাহলে এখানে 5 হয়ে যাবে আমাদের লসাগু। তাহলে 5-এর সাথে x গুণ করলে কত হবে 5x, আর এই 5 তো কেটে যাবে, অর্থাৎ 2x। এটা ইকুয়াল টু কত 300। তাহলে 5x থেকে 2x বাদ দিলে কত হয় 3x/5, এটা ইকুয়াল টু কত 300। 3 দিয়ে এটা কাটা দাও 3 100। তাহলে x ইকুয়াল টু কত হবে 5-এর সাথে 100 গুণ করে দাও, অর্থাৎ 500। এটাই হয়ে যাবে আমাদের কিন্তু রাইট অ্যান্সার। কোশ্চেন 36, 20 লিটার মিশ্রণে দুধ ও জলের মিশ্রণে 10% জল আছে এবং ওই মিশ্রণে কত লিটার জল মেশালে ওই জলের শতাংশ 25% হবে। তাহলে এখানে মিল্ক আর ওয়াটার এটাকে লিখলাম। 10% জল আছে, তাহলে নিশ্চয়ই 90% দুধ আছে। টোটাল পার্সেন্টেজের অঙ্ক আমাদের 100 ধরে করতে হয়। 10% জল বললে বাকিটা দুধ হবে। এবার এটাকে অনুপাত কাটা দাও, তাহলে এই 0 0 কাটা গেল, 9:1। টোটাল মিশ্রণ দুধ আর জল কত আছে? টোটাল এখানে আমরা দেখছি 10 ইউনিট, কিন্তু এখানে বলা আছে না ভাই 20 ইউনিট আছে। তাহলে এখানে 10 ইউনিটের ভ্যালু কত 20, 1 ইউনিটের ভ্যালু কত হবে 2। তাহলে এখানে এই মিল্ক কত আছে? তাহলে 9 ইউনিটের ভ্যালু হবে 18, আর এদিকে এটার সাথে 2 গুণ করে দাও, অর্থাৎ 2। তাহলে এই 20 লিটারের মধ্যে 18 লিটার আছে দুধ আর 2 লিটার আছে জল। এবার কত লিটার জল মেশাতে হবে? তাহলে আমরা জানি না কত লিটার জল মেশাতে হবে, ধরে নিলাম x লিটার জল মেশাতে হবে। দুধ যেটা আছে সেটাই থাকবে। তাহলে এটা ইকুয়াল টু কত হবে? প্রথমে মিল্ক আছে, তারপর ওয়াটার আছে। তাহলে এদিকেও প্রথমে মিল্ক রাখবো আর তারপর ওয়াটার রাখবো। তাহলে এখানে জল আছে 25%, মানে মেশালে জলের শতাংশটাকে 25% রাখতে হবে। তাহলে জল যদি 25 হয়, তাহলে ওয়াটার কত, দুধ কত হবে 75 হবে। তার মানে এদিকে প্রথমে দুধ রাখা ছিল, এখানেও আমরা প্রথমে দুধটাকে রাখলাম। জলের শতাংশ 25% করতে হবে, তাহলে বাকিটা হবে দুধ। তাহলে এদিকে হচ্ছে ওপরে 18, তলায় কত 2x, 2 + x, এটা ইকুয়াল টু কত 75/25। 25 দিয়ে কাটা দিলে 3, 3 দিয়ে কাটা দিলে 6। তাহলে এখানে এই 6-এর সাথে এদিকে তলায় কিছু নেই, মানে 1 আছে। তাহলে 1 গুণ করলে 6 হয়ে যাবে। তাহলে 2 + x, এটা ইকুয়াল টু 6। তাহলে x এর ভ্যালু কত হবে? তাহলে x এর ভ্যালু হবে এই 6 থেকে 2 আমাদের প্লাস 2টা এদিকে -2 হয়ে যাবে, অর্থাৎ 4। তাহলে 4 লিটার কিন্তু আর জল আমাদের মেশাতে হবে। 25 জন লোক 4 দিনে আয় করে 810 টাকা। 12 জন লোক 15 দিনে কত টাকা আয় করবে? তাহলে এখানে এর ফর্মুলা অ্যাপ্লাই করব, যে 25 জন লোক 4 দিনে এই টাকাটা, এটা আমাদের ওয়ার্কের মধ্যে পড়বে, কারণ কাজ করেই টাকা পাওয়া যায়। আর ওয়ার্কটা আমরা কোথায় লিখি? তলায় লিখি। এটা ইকুয়াল টু কি 12 জন লোক 15 দিনে কত টাকা আয় করবে। তাহলে ধরে নিলাম এখানে আমরা x টাকা আয় করবে। তাহলে এখানে এটা আমাদের কাটাকুটি করতে হবে। এই সমানের সামনাসামনি তো কাটাকুটি যায়, 4 3 12, শুধু কোনাকুনি কাটাকুটি যাবে না, ওপর নিচ কাটাকুটি যাবে। 5 দিয়ে 5 5 25, 5 দিয়ে কাটা দিলে 5 16 80, 5 2 10, 5 দিয়ে কাটা দিলে 3। তাহলে এদিকে x ইকুয়াল টু কত হবে? তাহলে 162 গুণিত 3 3 9। তাহলে 9 2 18, 9 2 18, এদিকে 6 9 54, আর একে হচ্ছে 55। 5 8 একটাই অপশানে আছে শেষ দিক থেকে, অপশান সিতে। কোশ্চেন 38, একটি চিড়িয়াখানায় কিছু সংখ্যক সিংহ এবং কিছু টিয়া পাখি আছে। তাদের মাথার সংখ্যা 100 এবং তাদের পায়ের সংখ্যা 290 হলে টিয়া পাখি কতটি আছে? তাহলে এখানে প্রথমে লায়ন আর একটা প্যারট ধরলাম। লায়নের সংখ্যা অর্থাৎ মাথার সংখ্যা তাদের বলা আছে 100টা। তাহলে ধরলাম যে লায়নও 100টা আছে, মাথা যতটা থাকবে ততটা পশু থাকবে। তাহলে ধরলাম লায়নও 100টা আছে, প্যারটও 100টা আছে, কিন্তু পায়ের সংখ্যা আবার উল্লেখ করে দেওয়া আছে। সুতরাং লায়নের পা আলাদা আছে, অর্থাৎ 4টা আছে, আর প্যারটের পা কটা আছে? 2টো আছে। তাহলে লায়ন পা হয়ে গেল 400, আর প্যারট অর্থাৎ টিয়া পাখির পা হয়ে গেল 200। আর এখানে তাদের দুজনের মিলে একটা গড় পা আছে, সেটা কত আছে? 290। এবার এটাকে আমরা কি করব? অ্যালিগেশন মেথড ইউজ করব। তাহলে 290 থেকে যদি আমরা 200 মাইনাস করি, তাহলে এদিকে 90 পড়ে থাকবে, আর 400 থেকে 290 মাইনাস করলে আমাদের কত পড়ে থাকবে? 110। অনুপাতের ক্ষেত্রে এটা কাটা দাও। তাহলে এই 9:11 এটা পেয়ে গেলাম আমরা মাথার সংখ্যা, হেড।
9 আর 11 টোটাল যোগ করলে কত হবে? 20 ইউনিট মাথা আছে, কিন্তু এখানে বলা আছে না ভাই 100টা মাথা আছে। তাহলে 20 ইউনিটের ভ্যালু পেয়ে গেলাম আমরা কত? 20 ইউনিটের ভ্যালু আমরা পেয়ে গেলাম 100টা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 5। তাহলে এখানে 1 ইউনিটের ভ্যালু যদি 5 হয় তাহলে কতগুলি টিয়া পাখি আছে? তাহলে এখানে প্যারোট আছে আমাদের 11 ইউনিট। তাহলে এখানে 11 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 5 11 55, এটা হয়ে যাবে কিন্তু আমাদের রাইট অ্যান্সার। এরপর নেক্সট কোশ্চেন, যে এই √49 আছে, তাহলে √49 বাইরে বেরিয়ে এসে কী হবে? 7 হবে, সেটা আমাদের 29-এর সাথে যোগ হয়ে যাবে। 29 আর 7 যোগ করলে কত হবে? সেটা রুটের মধ্যে কী হবে? 36 হবে, যেটা বাইরে বেরিয়ে এসে 6 হবে। তাহলে এই রুটের মধ্যে এবার 19 + 6 হচ্ছে কত? 25। এই 25টা বাইরে বেরিয়ে এসে 5 হবে, তাহলে 11 আর 5 আবার যোগ হয়ে যাবে, কত হবে? 16। সেই বাইরে বেরিয়ে এসে কত হবে? 4। 4 আর 5 এবার যোগ হয়ে যাবে, 4 আর 5 হচ্ছে 9। সেই রুটের মধ্যে 9, বাইরে বেরিয়ে এসে কত হবে? 3। কোশ্চেন 40, প্রথমে আমাদের এই ব্র্যাকেটের কাজ আছে, তো প্রথমে আমাদের এই তৃতীয় বন্ধনীর ব্র্যাকেটের কাজটা প্রথমে করব। প্রথমে 3 - 2 পূর্ণ 1/2 আছে, তাহলে 2 পূর্ণ, তাহলে 2 দুগুণে 4 আর একে 5/2, তাহলে 3 থেকে আমরা কি করব? 3 থেকে 5/2 মাইনাস করব। 2 এদিকে তলায় হবে, তাহলে 3 দুগুণে 6, 6 থেকে 5 মাইনাস করলে কত হবে? 1/2। তাহলে এটাকে আমরা সলভ করে কি পেলাম? 1/2। তার আগে কত আছে? 3 5 15, একে 16/3 আছে, 16/3। আর তারপরে কত পেয়েছি? এই মাইনাস আছে, তারপরে কত পেয়েছি? 1/2। তাহলে 3 আর 2 এর লসাগু 6 হবে, তাহলে এদিকে হচ্ছে 6কে 3 দিয়ে ভাগ করলে 2, আর 2কে 16 দিয়ে গুণ করলে হবে কত হবে? 32 - 3, তাহলে 29/6। আর এদিকে তার আগে কি আছে? 8 মাইনাস আছে, তাহলে এদিকে আমরা 8 - 29 হচ্ছে কত? 6, তাহলে 6 হয়ে যাবে লসাগু, তাহলে 6 48। 48 থেকে আমাদের কি করতে হবে? 29 মাইনাস করতে হবে, তাহলে 9 3 19/6 হচ্ছে। তাহলে এইখানে আমাদের প্রথমে এই কাজটা হয়ে গেল। প্রথমে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যতগুলো কাজ আছে সেটা হয়ে গেল 19/6। এবার আমরা যে কাজটা করব, অর্থাৎ এই কাজটা করব, এই প্রথম ব্র্যাকেটের কাজটা। তাহলে 3 আর 2 এর লসাগু কত হবে? তাহলে 3 আর 2 এর লসাগু হবে আমাদের 6, ঠিক আছে। তাহলে ওপরে কত হবে? 3 + 2 অর্থাৎ 5/6, এখানে ভাগ চিহ্ন আছে। তারপরে এটার কাজ করব, 4 আর 6 লসাগু কত? 12। 4কে 12 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে? 3, আর এদিকে কত হবে? 6 দুগুণে 12, তাহলে 1/12। তাহলে এদিকে আমরা লিখলাম 1/12। তাহলে এদিকে 5/6, ভাগটাকে যদি গুণ করি তাহলে ওপরেরটা নিচে আর নিচেরটা ওপরে, তাহলে এদিকে 6 দুগুণে 12, তাহলে 5 দুগুণে 10 হচ্ছে, এদিকে 10 হচ্ছে। আর এদিকে তারপরে আমরা কি পেয়েছি? মাইনাস পেয়েছি, তাহলে মাইনাস, আর এদিকে এটাকে সলভ করে আমরা কি পেয়েছি? 19/6, তাহলে 10 - 19/6। তাহলে এদিকে কত হবে? 60, 6 10 60, 60 থেকে কি করতে হবে? আমাদের 19টা মাইনাস করে দিতে হবে, তাহলে 9 1 10 2 41, তাহলে 41/6। তাহলে এটাকে যদি এটাকে ভাগ করি তাহলে 6 6 36, 36 আর 5 41, 6 পূর্ণ 5/6, যেটা অপশান সি সঠিক অ্যান্সার। কোশ্চেন 41, এখানে আমরা এই অঙ্কগুলো সরলীকরণে করেছিলাম যে প্রথমে আমাদের এই ওপরে যদি 1 থাকে, এখানে 11 আছে, মানে এই কাজটা আমরা করব না, 3 মাইনাস ওপরে 11, এটা কাজটা আমরা রেখে দেব, শুধু আমরা এই কাজটি করব যেগুলোর মাথাতে 1 1 থাকবে। প্রথমে 1, আর এটার ফর্মুলা আমি ওই সরলীকরণ চ্যাপ্টারে বলেছিলাম, ফার্স্ট অ্যান্ড লাস্ট। প্রথমে 1 আর 4, এই ফার্স্ট মানে কি? প্রথমে এই 1, এটা ফার্স্ট, আর লাস্টটা এখন আসেনি, যে 1/4 আছে। প্রথমে আমরা এখানে 1/4 লিখলাম, যে 1 তারপরে 4, এটাকে লিখলাম। এবার কটা সংখ্যা আছে দেখো, এখানে 1টা 2টো 3টে আছে, তাহলে এখানে আমরা এইভাবে 3টে দাগ টানবো, তারপরে এখানে আমরা 3টে 0 0 দেব, ঠিক আছে। এবার 3টে নিচে এই 3টে দাগ টানলাম, আর এদিকে একটা সংখ্যা ছেড়ে তারপর থেকে 3টের তলায় করব, মানে এইভাবে 0 0 করব। প্রথমে কি আছে? +1 আছে, তাহলে এখানে আমরা এদিকে +1 লিখব। তারপরে -5 আছে, 5 মাইনাস, তাহলে এটাকে আমরা -5 লিখব। আর এখানে 5 প্লাস আছে, তাহলে এখানে আমরা +5 লিখব। এটা কাজ প্রথমে তোমাদের করতে হবে।
এরপর কি করতে হবে, প্রথমে এইটার সাথে এটা গুণ করে এখানে যোগ থাকলে এটার সাথে আগের সংখ্যাটাকে যোগ করতে হবে, মানে এটার সাথে এটাকে গুণ করতে হবে, আর এই সংখ্যাটাকে আমাদের গুণ করে যে গুণফলটা সেই গুণফলটার সাথে আমাদের এটাকে যোগ করতে হবে, ঠিক আছে। আর এখানে যদি আমাদের বিয়োগ বলা থাকতো, যেমন এটাতে বিয়োগ বলা আছে, তখন আগের সংখ্যাটাকে আমরা বিয়োগ করব। যেমন এখানে দেখো 4 একে 4 আর 1 যোগ করলে কত হবে 5, এই 5টা কী করব তার পরের সংখ্যাতে লিখব। একই রকমভাবে এটার সাথে এটা গুণ করব, তাহলে 5 5 25। এবার আগের সংখ্যাটা মাইনাস আছে, তাহলে 25 থেকে 4 আমরা মাইনাস করব, তাহলে কত হবে 21। তাহলে 21টাকে পরের সংখ্যাটা লিখলাম। এবার 21-এর সাথে আবার এই 5কে গুণ করতে হবে, 5 একে 5 5 105, 105কে আবার 5 এবার যোগ আছে, তাহলে আগের সংখ্যাটাকে যোগ করব, তাহলে 110। এবার আমরা কি করব, লাস্ট সংখ্যা কোনটা 110, এটা হচ্ছে লাস্ট, তাহলে ওপরে 110 তলায় 21, এটা আমরা কিন্তু এইটি সলভ করে আমরা পেলাম। এটি সলভ করে আমরা কি পেলাম, এটি সলভ করে আমরা পেলাম ওপরে 110 তলায় 21। এবার আমাদের এটা আছে যে 3 মাইনাস ওপরে 11 তলায় কত 110, তার তলায় 21 আছে, এই তলার 21টা উল্টে আবার উপরে চলে যাবে 21টা, তাহলে এদিকে 11 দিয়ে কাটা দিলে কত হবে 10, 11 দিয়ে এটা কাটা গেল, তাহলে ওপরে 21 তলায় 10, তাহলে এখানে 10 হয়ে গেল আমাদের লসাগু। তাহলে এদিকে কত হবে 3 10 30, 30 থেকে 21 মাইনাস করলে কত হবে 9, তাহলে 9/10 এটা পড়ে আছে, এটাই হয়ে যাবে আমাদের কিন্তু রাইট অ্যান্সার। এ একটি কাজ 10 দিনে এবং বি সেই কাজটা 15 দিনে করতে পারে। সি এর সাহায্যে তারা 5 দিনে কাজটি সম্পূর্ণ করলো, কাজটির জন্য তারা এত টাকা পেল, তবে বি কত টাকা পাবে। ইফিসিয়েন্সির ওপর নির্ভর করে টাকা তারা মানে পায়, এটা মনে রাখবে যে যার যত ইফিসিয়েন্সি বেশি সে তত টাকা বেশি পাবে। তাহলে এ একটা কাজ 10 দিনে করতে পারে, বি একটা কাজ 15 দিনে করতে পারে, আর তারা সি এর সাহায্য নিয়েছে, মানে এ প্লাস বি তো কাজ করছেই, প্লাস সিকে তারা নিয়েছে, তারপরে কাজটা করতে তাদের কতদিন সময় লাগছে 5 দিন। টোটাল কাজের ইফিসিয়েন্সি কত হবে, টোটাল কাজের ইফিসিয়েন্সি হবে 30 ইউনিট। 30 ইউনিট হলে এ এর ইফিসিয়েন্সি হবে 3 ইউনিট, বি এর ইফিসিয়েন্সি হবে 2 ইউনিট, আর সি এর ইফিসিয়েন্সি হবে মানে 3 জনের ইফিসিয়েন্সি হবে 6 ইউনিট। কাজের জন্য তারা সবাই মিলে 8,790 টাকা পেয়েছে, আর তারা সবাই মিলে কত ইউনিট কাজ করে 6 ইউনিট কাজ করে, আর এই ইউনিটের ওপর নির্ভর করে আমাদের টাকা হয়। তারা ইউনিট পেয়ে 3 জনে মিলে ইউনিট কাজ করেছে 6 ইউনিট, আর এই 6 ইউনিট আর তারা 3 জনে মিলেই টাকাটা পেয়েছে 8,790। তাহলে এখানে 6 ইউনিটের ভ্যালু হচ্ছে কত 8,790, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 8,790 তলায় কত, তলায় হচ্ছে 6। এবার 1 ইউনিটের ভ্যালু এত হলে তাহলে এখানে এবার যার ভ্যালু চাইবে যে বি কত টাকা পাবে, তাহলে বি এর ইফিসিয়েন্সি কত, এখানে 2 ইউনিট, তাহলে এখানে 2 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে এখানে আমরা কি করব 2 দিয়ে গুণ করে দেবো। এখানে যদি এ এর ভ্যালু চাইতো তাহলে এখানে 3 দিয়ে গুণ করতাম, যদি সি এর ভ্যালু চাইতো সি এর ভ্যালু কী করে বের করতে হবে, তাহলে এখানে এ আর বি মিলে দেখো 5 ইউনিট কাজ করছে, সি নিশ্চয়ই 1 ইউনিট করে কাজ করবে, তবেই তো এখানে 6 ইউনিট হবে। তাহলে এখানে যাই বলতো সেটা আমরা বের করতাম, তো এখানে আমাদের বি এর টাকা চেয়েছে, তাহলে বি এর এফিসিয়েন্সি হচ্ছে 2 ইউনিট, তাহলে 2 দিয়ে আমরা গুণ করব। 6 দিয়ে এটা কাটা দিলে কত হবে 6 কে 6, 4 6 24, 24 3 9, 6 দিয়ে কাটাকুটি যাচ্ছে না, তো কাজ করি 2 দিয়ে এটা কাটা দিই 3, 3 দিয়ে এটা কাটা দাও, 3 দুগুণে 6, 3 9 27, 3 9 27, 3 3 9, আর এদিকে 0, 2930, এটাই হয়ে যাবে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার, যে 2930। কোশ্চেন 44, একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, তাহলে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, তাহলে দৈর্ঘ্য আর এখানে আমরা প্রস্থ লিখলাম। প্রস্থের বলা আছে যার সাথে র গুণ করা থাকবে সেটাকে আমরা এক্স ধরবো, তাহলে এক্স হলো এটার 1.5 গুণ মানে কত 1.5, এটাই তো আমাদের 1.5, তাহলে এটার 1.5 গুণ মানে এটা এত গুণ, যে 1.5x, এই পয়েন্ট উঠাতে তলায় 10 দিয়ে ভাগ করলাম, তাহলে এই পয়েন্টটা উঠে গেল, এই 10টা এইদিকে গুণ করে দিলাম, তাহলে এদিকে হচ্ছে 15 আর এদিকে 10, তাহলে 5 দিয়ে কাটা দাও 3, অর্থাৎ এদিকে হচ্ছে 3x আর এদিকে কত 2x, এই 2x-এর 1.5 গুণও কিন্তু আমাদের 3 হয়, ঠিক আছে, 2x-এ 2 এর 1.5 গুণ আমাদের 3 হয়, এটা মাথায় রাখতে হবে।
তাহলে দৈর্ঘ্য পেয়ে গেলাম 3x আর প্রস্থ পেয়ে গেলাম 2x। এবার পরিসীমা 600 মিটার বলা আছে, তাহলে এখান থেকে আমরা পরিসীমাটা বের করব যে প্যারিমিটার। পরিসীমার ফর্মুলা কি, আয়তক্ষেত্রে 2 ব্র্যাকেটে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 ব্র্যাকেটে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য আর প্রস্থ যদি যোগ করি তাহলে কত হবে 5x। ঠিক আছে, এইটা ইকুয়াল টু হচ্ছে কত 600, তাহলে 5 দুগুণে 10, 10 আর এদিকে 600 একটা শূন্য কাটা গেল, তাহলে x ইকুয়াল টু কত 60। তাহলে x এর ভ্যালু 60 পেয়ে গেলাম। তাহলে এখানে আমাদের কি বলা আছে, মাঠের ক্ষেত্রফল কত, তাহলে আয়তকার মাঠের ক্ষেত্রফল এরিয়ার ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গণিত প্রস্থ। ঠিক আছে, দৈর্ঘ্য গণিত প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে কত 3x, প্রস্থ কত আছে 2x, তাহলে 3x গণিত 2x অর্থাৎ 3 দুগুণে 6x এর স্কোয়ার, তাহলে 6 ইন্টু এক্স, এক্স এর ভ্যালু কত 60, তাহলে এখানে 60 এর স্কোয়ার, তাহলে 6 6 36 আর এদিকে দুটো শূন্য 3600। তো এইটাকে যদি আবার গুণ করি তাহলে কত হবে, এদিকে 0 0 6 6 36 6 হাতে থাকলো 3 3 6 18 19 20 21, 21600 এত বর্গমিটার। এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার, যে 21600 বর্গমিটার। এরপর পরবর্তী কোশ্চেন, যে দুটি সংখ্যার লসাগু 1050 এবং গসাগু 35, একটি সংখ্যা 210 হলে অন্য সংখ্যাটি কত। এটার আমাদের ফর্মুলা আছে যে লসাগু গণিত গসাগু, এটা ইকুয়াল টু হচ্ছে প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা। তাহলে লসাগু গণিত গসাগু কত, লসাগু কত বলা আছে 1050, তাহলে এখানে আমরা 1050 লিখলাম। গসাগু কত বলা আছে 35, এটা লিখলাম। একটা সংখ্যা বলা আছে 210 আর আরেকটা সংখ্যা কত, সেটা এক্স। একটা শূন্য কাটা গেল, 7 দিয়ে কাটা দিলে 5, 7 দিয়ে কাটা দিলে 3, 3 দিয়ে কাটা দিলে 3 3 9, 3 5 15, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, তাহলে 5 5 25 5 হাতে থাকলো 2, 3 5 15 আর 2 হচ্ছে 17, 175। কিছু টাকা 7 বছরে সুদে আসলে 7100 টাকা হয়, 4 বছরে 6200 টাকা হয়, আসল টাকার পরিমাণ বের করে। যখন সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে এরকম যখন কোনো কিছু বলা না থাকবে যে সরল সুদ বের করতে হবে না চক্রবৃদ্ধি সুদ, তখন আমাদের কিন্তু শুধুমাত্র সরল সুদ বের করতে হবে। আর চক্রবৃদ্ধি বের করলে সেখানে চক্রবৃদ্ধি কিন্তু বলাই থাকবে মাস্ট। এখানে সরল সুদ কিছু বলা নেই, কিন্তু আমাদের এটা সরল সুদই বের করতে হবে। তাহলে এখানে আমাদের কি করতে হবে, এই ধরনের অঙ্কগুলো, যে 7 বছরের যে সুদ আসল এর ডিফারেন্স সেটা কত 7100 অ্যামাউন্ট, আর এইদিকে 4 বছরের কত, 4 বছরের যে সুদ আসল সেটা হচ্ছে 6200। তাহলে এদিকে 7 আর 4 মাইনাস করলে কত হয়, মানে এটার ডিফারেন্স বের করো। তাহলে এখানে 3 বছর, আর এটার আমাদের শুধু ইন্টারেস্ট পেয়ে যাব। সুদ আসল থেকে সুদ আসল মাইনাস করলে আমরা ইন্টারেস্ট পেয়ে যাব। কেন আমরা ইন্টারেস্টটা পাবো, কারণ এইখানে আমাদের প্রিন্সিপাল আর ইন্টারেস্ট মিলিত, এই প্রিন্সিপাল আর ইন্টারেস্ট মিলেই এই অ্যামাউন্টটা হয়। এই প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, এদিকেও প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, এই প্রিন্সিপাল কাটা যাবে, শুধুমাত্র ইন্টারেস্ট পড়ে থাকবে। তাহলে 3 বছরের যে ইন্টারেস্ট সেটা কত হবে, তাহলে এদিকে হচ্ছে 800 900। তাহলে 1 বছরের ইন্টারেস্ট কত হবে, তাহলে 1 বছরের যে ইন্টারেস্ট সেটা হবে, এই 900কে 3 দিয়ে ভাগ করে দাও অর্থাৎ 300 1 বছরের ইন্টারেস্ট। আর এখানে আমাদের এই যে কোনো দুটোর মধ্যে একটা বের করে নিতে পারো, তাহলে 7 বছরের ইন্টারেস্ট বের করে নাও। তাহলে 7 বছরের ইন্টারেস্ট কত হবে, 3 7 2100। তাহলে এখানে আমাদের সুদ আসল বলা আছে 7 বছরের, তাহলে সুদ আসল থেকে যদি সুদটা মাইনাস করি তবে আসলটা পড়ে থাকবে। তাহলে 7100 থেকে এই 2100 আমরা কি করব, মাইনাস করব। তাহলে এদিকে 0 0 0 5 অর্থাৎ 5000 টাকা, এটা হয়ে যাবে আমাদের কি প্রিন্সিপাল। এক দোকানির একটি দ্রব্য ঘোষিত দামের অর্ধেক দামে বিক্রি করে 20% ক্ষতি হয়। যদি তিনি ঘোষিত দামেই দ্রব্যটি বিক্রি করতেন তবে কত শতাংশ তার লাভ হতো। তাহলে 20% ক্ষতি মানে কত, 1/5 লস। লস বলা থাকলে বা লাভ বলা থাকলে নিচেরটা হয়ে যাবে ক্রয় মূল্য সিপি, অর্থাৎ 5। 1 টাকা লস মানে সে বিক্রি করেছে কত, সেলিং প্রাইস 4 টাকায় বিক্রি করেছে। কি বলা আছে, ঘোষিত দামের মানে যেটা লেখা ছিল ওই দামের অর্ধেক দামে বিক্রি করেছে, মানে এই যে দামটা বিক্রি করেছে 4 টাকা, এটা হচ্ছে অর্ধেক দামে যেটা লেখা ছিল। তাহলে এখানে লেখা ছিল কত, মার্কেট প্রাইস, যেটা ঘোষিত দাম বলা আছে, লেখা ছিল কত, তাহলে নিশ্চয়ই 8 টাকা লেখা ছিল। 8 টাকা লেখা ছিল, সে 4 টাকায় সে অর্ধেক দামে বিক্রি করেছে। এখানেই বলা আছে যে অর্ধেক দামে বিক্রি করে 20% তার ক্ষতি হয়েছে। তাহলে সে 8 টাকা লেখা ছিল, সে বিক্রি করেছে 4 টাকায়। এবার বলা আছে ঘোষিত দামে দ্রব্যটি যদি বিক্রি করতেন, মানে এই 8 টাকাতেই সে যদি বিক্রি করতো
তবে তার কত টাকা লাভ হতো। তাহলে সে কিনেছে 5 টাকায়, সে 4 টাকায় বিক্রি করেছিল, তবে তার 20% ক্ষতি হয়। কিন্তু এখানে বলা আছে না, সে যদি ঘোষিত দামেই, মানে যে দামটা লেখা ছিল ওই দামেই সে যদি বিক্রি করতো তবে তার কত লাভ হতো। তাহলে 5 টাকায় কিনে 8 টাকায় বিক্রি করেছে, মানে তার 3 টাকা লাভ হতো। পার্সেন্টেজ প্রফিট বের করো। তাহলে এখানে যত টাকা লাভ হবে সেটাকে ওপরে লিখব, ক্রয় মূল্যটাকে তলায় লিখব, ইন্টু কী করব, পার্সেন্টেজের 100। তাহলে এদিকে 5 20 100, 3 20 60, অর্থাৎ 60% কিন্তু তার লাভ হতো। এক ব্যক্তি 13টি দ্রব্য 70 টাকা প্রতি দ্রব্য 13টি দ্রব্য 70 টাকা প্রতি দ্রব্য, 15টি দ্রব্য 60 টাকা প্রতি দ্রব্য ও 12টি দ্রব্য 65 টাকা প্রতি দ্রব্য দরে কেনে। প্রতিটি গড়ের দাম কত, প্রতিটি দ্রব্যের গড় দাম কত। তাহলে গড় অ্যাভারেজ ইকুয়াল টু আমরা কী জানি, যে সাম বাই নাম্বার। তাহলে এখানে টোটাল সামটা বের করতে হবে। 70 টাকা প্রতি দ্রব্য মানে একটা দ্রব্যের দাম 70 টাকা, তাহলে 13টা দ্রব্যের দাম কত হবে, তাহলে 70 গুণিত 13, টোটাল যোগফল অর্থাৎ সাম মানে যোগফল বের করতে হবে। 60 টাকা প্রতি দ্রব্য মানে একটা দ্রব্যের দাম 60 টাকা, 15টা দ্রব্যের দাম কত, 60 গুণিত 15 যোগ চিহ্ন। 65 টাকা প্রতি দ্রব্য, তাহলে একটা দ্রব্যের দাম 65 টাকা, তাহলে এই 12টা দ্রব্যের দাম কত হবে, 65/12। এবার তলায় নাম্বার, কটা দ্রব্যের সংখ্যা আছে, এদিকে 13টা, এদিকে 15টা, এদিকে 12টা। তাহলে 13 আর 12 কত, 25, 25 30, এদিকে হচ্ছে কত, যোগ করলে হবে 40, 40টা দ্রব্য। এবার এটাকে এই গুণ করতে হবে, 7 এবং 91, তাহলে এদিকে ওপরে হচ্ছে কত, 910 যোগ চিহ্ন, 56 এবং 90, 900 যোগ চিহ্ন, 5 বারং 60 শূন্য, 6 বারং 72, 72 আর 6 হচ্ছে 78, 780, তলায় কত, 40। এটা ইকুয়াল টু, তাহলে এদিকে 3টে শূন্য, তাহলে ওপরে একটা শূন্য, 8 0 1 9, আর এদিকে 7 9 9 18, 18 14 15 অর্থাৎ 25, 2590, তলায় 40, 0 0 কাটা গেল। এবার এটাকে আমাদের ভাগ করতে হবে, তাহলে 4 6 24, 1 0 4 5 20, অর্থাৎ 4 4 16, 64 পয়েন্ট কিছু একটা সামথিং আছে, যেটা আমাদের অপশান এতেই আছে। একটি নৌকা স্রোতের অনুকূলে 7.5 মিনিটে 1 কিলোমিটার ও স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় 5 কিলোমিটার গেলে স্থির জলে নৌকাটির গতিবেগ কত। এগুলো কিলোমিটার প্রতি ঘন্টাতে চেয়েছে, এটা মিনিটে আছে, এটা ঘন্টা কিলোমিটার, এটা ঠিক আছে, শুধু আমাদের এই মিনিটটাকে ঘন্টাতে করতে হবে। তাহলে স্রোতের অনুকূলে, তাহলে এখানে আমরা অনুকূলটাকে এ লিখলাম, প্রতিকূলটাকে পি লিখলাম। তাহলে অনুকূলে গতিবেগ কী হবে, তাহলে অনুকূলে গতিবেগ ইকুয়াল টু কি, দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব কত, 1 কিলোমিটার, তাহলে ওপরে দূরত্ব লিখলাম, বাই সময় কত আছে 7.5। এই 7.5, এটাকে আমি এই সাইডটায় একটু লিখছি, যে 7.5 এই মিনিট আছে, মিনিটটাকে ঘন্টাতে করলে আমাদের 60 দিয়ে ভাগ করে দিতে হয়, এটা আমরা জানি। আর এই দশমিকটাকে ওঠাতে নিচে আর একটা শূন্য দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে। তাহলে এদিকে কত হলো, 25 দিয়ে কাটা দিলে কত হবে, 5 দিয়ে কাটা দিলে 5 15 75, 5 দিয়ে কাটা দিলে 5 12 60, 3 দিয়ে কাটা দিলে 5, 3 দিয়ে কাটা দিলে 40, 5 দিয়ে কাটা দিলে 8, 1/8, ঠিক আছে। এই 7.5 মিনিট সমান কত, 1/8 ঘন্টা। তাহলে এখানে তলায় টাইমটা লিখি, 1/8 ঘন্টা, এই বাই 8টা উল্টে আবার ওপরে চলে যাবে, তাহলে এখানে এইটা চলে গেল। তাহলে অনুকূলে গতিবেগ কত পেয়ে গেলাম, 8 কিলোমিটার প্রতি ঘন্টা। আর প্রতিকূলে গতিবেগ 1 ঘন্টায় 5 কিলোমিটার যায়, তাহলে এখানে ওপরে 5 কিলোমিটার, কারণ দূরত্ব বাই সময় ইকুয়াল টু গতিবেগ হয়, তাহলে 5/1 সমান হচ্ছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। এখানে আমাদের নৌকার গতিবেগ চেয়েছে, তাহলে বোট স্পিড ইকুয়াল টু কত হবে, অনুকূলে গতিবেগ প্লাস প্রতিকূলে গতিবেগ বাই 2। তাহলে অনুকূলে গতিবেগ কত আছে 8, প্লাস প্রতিকূলে গতিবেগ কত আছে 5/2। তাহলে 8 + 5 কত, 13/2। তাহলে এখানে 6 দুগুণে 12, 6.5 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। এখানে স্ট্রিম স্পিড চাইলে কি করতাম, যে অনুকূলে মাইনাস প্রতিকূলে বাই 2 এটা বের করতাম,
ঠিক আছে, তাহলে এখানে 6.5 যেহেতু নৌকার গতিবেগ চেয়েছে, এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। কোশ্চেন 50, রাম যদি কিছু গরিব মানুষকে 6 টাকা করে দেয় তাহলে তার কাছে 7 টাকা অবশিষ্ট থাকে। সে যদি সেই সংখ্যক মানুষকেই মানে গরিব মানুষকেই সে 8 টাকা করে দিতে চায় তবে 7 টাকা করে কম পড়ে। মোট কতজন গরিব মানুষ ছিল? তাহলে ধরলাম যে x জন গরিব মানুষ ছিল, সে গরিব মানুষকে 6 টাকা করে দিয়েছে, তাহলে টোটাল গরিব মানুষ ছিল x জন, সে 6 টাকা করে দিয়েছে মানে 6x টাকাটা দিয়েছে, তার কাছে এই টাকাটা দিয়ে তার কাছে 7 টাকা অবশিষ্ট আছে। অবশিষ্ট থাকলে যোগ করি, আর যদি কম বলে তখন আমরা বিয়োগ করি, এটা জানি। আবার সেই সংখ্যক মানুষকে অর্থাৎ গরিব মানুষকে সে 8 টাকা করে দিতে চায়, তাহলে সে কত টাকা দিবে? 8 টাকা করে দিলে টোটাল গরিব মানুষ ছিল x জন, তাহলে এখানে 8x টাকা হবে। তবে তার কাছে কি পড়ছে হিসাব করে দেখলো তার কাছে 7 টাকা কম পড়ছে, তাহলে -7 লিখবো। তাহলে এটাও সে এই টাকাটা যখন দিচ্ছে তখন সে তার কাছে 7 টাকা বেশি থাকছে, আর যখন 8 টাকা করে দিচ্ছে তখন তার কাছে 7 টাকা কম থাকছে, তাহলে এটাও সে দান করছে, এটাও সে দান করছে, তাহলে এইটা ইকুয়াল টু এটা। তাহলে এখানে আমাদের 8x এদিকে আছে, আর এই +6xটা এদিকে নিয়ে চলে আসি, তাহলে -6x হয়ে যাবে। তাহলে 8x তো ছিলই, তাহলে +6টা এদিকে -6x হয়ে যাবে। আর এদিকে আমাদের কি আছে, +7 তো এদিকে ছিল, এই 6xটাকে আমি এদিকে নিয়ে চলে গেলাম, তাহলে এই -7টাকে এদিকে নিয়ে চলে আসবো। তাহলে এদিকে 7 ছিল, আর এদিকে -7টা সমান এদিকে গেলে +7। তাহলে 8x থেকে 6x মাইনাস করলে কত হবে? 2x। এটা ইকুয়াল টু কত? 14। তাহলে x ইকুয়াল টু কত? এটা দিয়ে কাটা দিলে কত হবে? 7। তাহলে এখানে একটু মোট যে গরিব মানুষ ছিল সেটা হচ্ছে 7 জন, অপশান এ। তো এটাই আমাদের শেষ কোশ্চেন ছিল আজকের ভিডিও। এতদূর পর্যন্ত কার কীরকম স্কোর হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।